স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, হাইব্রিডাইজেশন, তাদের ক্যারেক্টারিস্টিক্স এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। যদিও কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সংক্রান্ত খুবই অল্প 10টা এক্সাম্পল আমরা মাত্র করেছিলাম, কারণ কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি সংক্রান্ত যে আরও অনেক ধরনের এক্সাম্পলস হয় সেগুলো আমরা জিওসির আন্ডারে কভার করব। এখন আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট এবং রিং এক্সপ্যানশন বা রিং কন্ট্রাকশন এইগুলো শিখে নেওয়া, তাহলে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়তে অনেক সুবিধা হবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট। তবে ভিডিও শুরু করার আগে আরও একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশনসগুলো পেতে পারো, আর খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন মানে কার্বোক্যাটায়নদের রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস। ব্যাপারটা কীরকম হয় একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আগে। সাপোজ একটা কম্পাউন্ড এরকম আছে, CH2Br, ঠিক আছে? তো এই কম্পাউন্ডটার নাম কি 1 2 3, তাহলে 2 মিথাইল 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, ঠিক আছে? তো এখানে আমি যদি ডাইলিউট NaOH দিয়ে রিয়াকশান করাই, NaOH, তাহলে NaOH এর মধ্যেকার এই যে OH মাইনাস পোর্শনটা হচ্ছে নিউক্লিওফাইল, আর এইটা সাবস্ট্রেটের মধ্যে এই ব্রোমিন, এই Br মাইনাসটা হচ্ছে লিভিং গ্রুপ। OH মাইনাস কী করবে, লিভিং গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে এসে যুক্ত হবে OH মাইনাস, আর Br মাইনাসটা বাইরে চলে যাবে। অর্থাৎ OH মাইনাস ব্রোমাইডকে প্রতিস্থাপন করলো, এর পরিবর্তে এ আসলো। তাহলে প্রোডাক্ট তৈরি যেটা হবে সেটা হচ্ছে এরকম হওয়ার কথা যে CH3CH2OH, ঠিক আছে? Br এর জায়গায় OH। কিন্তু বাস্তবে দেখা যায় যে এর সঙ্গে আরও একটা প্রোডাক্ট তৈরি হয়, আমি এই মিথাইলটাকে ওপরের দিকে লিখছি এখন। আরও একটা যে প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? অর্থাৎ এই কম্পাউন্ডটা যদি 1 2 3 অর্থাৎ 2 মিথাইল প্রোপান 1 অল তৈরি হওয়ার কথা, কিন্তু বাস্তবে ওটা তো তৈরি হয়, তার পাশাপাশি এটাও তৈরি হয়, সেটা হচ্ছে 2 মিথাইল প্রোপান 2 অল। এবং ইন্টারেস্টিংলি এইটা তৈরি হয় কম পরিমাণে, এটাকে আমরা বলি মাইনর প্রোডাক্ট। যেটা কম পরিমাণে তৈরি হয় সেটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, আর যেটা তৈরি হওয়ার কথাই ছিল না সেইটা বেশি পরিমাণে তৈরি হয়, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। এখন এই যে প্রোডাক্ট যা পাওয়া গেল, যেটা এক্সপেক্ট করা হয়েছিল এবং যা পাওয়া গেল, তার অ্যানালিসিস করে দেখা গেল যে এইখানে প্রথমে অ্যাকচুয়ালি কী হয়, এখানে রিয়াকশানটা যখন হয়, রিয়াকশান মেকানিজম যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে Br মাইনাসটা বাইরে চলে যায়, ঠিক আছে? এই ব্রোমাইডটা এই ইলেকট্রন পেয়ার নিয়ে বাইরে চলে যায় মানে Br মাইনাস বাইরে চলে গেল। তাহলে এই কার্বনটার মাথায় প্লাস চার্জ তৈরি হয়, অর্থাৎ এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে? এইবার এই যে কার্বোক্যাটায়নটা আছে, এখন এই কার্বোক্যাটায়নে যদি আমি দেখো এখান থেকে ডাইরেক্ট এখানে অ্যারো করছি, যদি এখানে সরাসরি OH মাইনাসটা এসে OH মাইনাস তার ইলেকট্রন পেয়ার যদি একে ডোনেট করে, তাহলে সরাসরি এই প্রোডাক্ট তৈরি হবে, CH2-র সঙ্গে OH জুড়ে যাবে, যেটা তৈরি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এরকম হয় যে এই কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার পরে কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জড হয়, পুনর্বিন্যস্ত হয়। যখনই কোনো রিয়াকশানে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হবে, তার প্রথম কাজ হচ্ছে রিঅ্যারেঞ্জড হওয়া। যদি রিঅ্যারেঞ্জড হওয়ার সুযোগ থাকে মানে রিঅ্যারেঞ্জমেন্ট তখনই হবে যখন কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জমেন্টের পরে ওকে যেরকম দেখতে হবে আর কি, মানে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেইটাকে মোর স্টেবল হতে হবে দেন দ্য প্রিভিয়াস ওয়ান। যদি এরকম হয় যে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে তৈরি হওয়া কার্বোক্যাটায়নটা প্রাথমিক কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল, তাহলে সবসময় কার্বোক্যাটায়ন সেটাই আগে তৈরি করার চেষ্টা করবে, কারণ যে কোনো সিস্টেম সবসময় স্টেবিলিটি পেতে চায় বেশি করে। তো কী হবে এখান থেকে যেটা হয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এখান থেকে যেটা হয় বাস্তবে সেটা হচ্ছে 1,2 H মাইনাস শিফট, ঠিক আছে? 1,2 H মাইনাস মানে কি হাইড্রাইড আয়ন, তাই তো? আমি এখানে একটা রাফে একটা জিনিস দেখাচ্ছি। সাপোজ এটা CH বন্ড আছে, বন্ড পেয়ার আছে। এইবার এই বন্ড পেয়ার নিয়ে যদি
বন্ড হাইড্রোজেন মানে বন্ডটা ব্রেক করলো, বন্ড পেয়ারটা হাইড্রোজেনের দিকে চলে গেল, তাহলে এখান থেকে তৈরি হবে সি প্লাস আর এইচ মাইনাস। কিন্তু যদি উল্টোটা হয়, বন্ড পেয়ার যদি কার্বন নিয়ে নেয় তখন তৈরি হবে কার্বনের মাথায় মাইনাস আর হাইড্রোজেনের মাথায় তখন তৈরি হবে প্লাস। এখন এক্ষেত্রে যেটা হয়েছে, এই শুরুটা হয়েছে, অর্থাৎ এই বন্ড পেয়ারটাকে নিয়েছে হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন ইলেকট্রন গেইন করেছে তাই নেগেটিভ চার্জ হয়ে গেছে। এবার ব্যাপারটা কি হলো, তাহলে এই যে সি আর এই যে মাথায় যে এইচটা আছে, এদের মধ্যেকার যে বন্ড, এই বন্ড পেয়ারটাকে নিয়ে হাইড্রাইডটা এইখানে শিফট করে যাবে। ঠিক আছে, আমি অ্যারোটা একটু ভুল দেখালাম, অ্যাকচুয়ালি এই যে বন্ড পেয়ারটা, এই বন্ড পেয়ারটা অ্যাকচুয়ালি এইখানে শিফট করবে, মানে হাইড্রোজেন উইথ বন্ড পেয়ার এখানে চলে আসবে। যদি এখানে চলে আসে তাহলে এই CH2-র সঙ্গে যদি এইচ যুক্ত হয়ে যায়, এক তো এটা CH3 হয়ে গেল, 2 নম্বর এই যে বন্ড পেয়ার যদি কার্বোক্যাটায়ন গেইন করে তাহলে কার্বোক্যাটায়নের যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি ছিল, প্লাস চার্জ মানে ইলেকট্রন কম আছে এখানে, ইলেকট্রনের সেই ঘাটতি পূর্ণ হয়ে গেল, অর্থাৎ এর মাথায় প্লাস চার্জটা আর থাকবে না, নিউট্রালাইজড হয়ে গেল। পরোক্ষে এই যে কার্বনটা, যে কিনা ইলেকট্রন পেয়ার সমেত এইচকে ছেড়ে দিল, সে এখন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার এখন প্লাস চার্জ তৈরি হবে, যেটা আমি এখানে রাফে দেখালাম। তাহলে এই যে কার্বনটা যার সঙ্গে এইচ যুক্ত ছিল, সে এখন কার্বোক্যাটায়নে পরিণত হবে, অর্থাৎ আমরা স্ট্রাকচারটা লিখবো এরকম CH3C, দেখো নিচে মিথাইলটা যেরকম ছিল রাখলাম, এই কার্বনটা এখন হয়ে যাবে পজিটিভলি চার্জড, আর এই এইচটা চলে যাবে এই CH3-র কাছে, অর্থাৎ এই তৈরি হয়ে গেল কার্বোক্যাটায়ন। ছিল এরকম, হয়ে গেল এরকম। দেখো এইটা একটা কিন্তু প্রাইমারি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, তাই না? এই কার্বোক্যাটায়নটার সঙ্গে মাত্রই একটা কার্বন সরাসরি যুক্ত, সুতরাং এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, প্রাইমারি কার্বোক্যাটায়ন। কিন্তু এইখানে এই C প্লাসের সঙ্গে 3 দিকে 3টে কার্বন যুক্ত, সুতরাং এটা একটা টার্সিয়ারি কার্বন। আর আমরা জানি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কি হয়, 321, 321, টার্সিয়ারি সব থেকে স্টেবল বেশি, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি। তাহলে যেহেতু কার্বোক্যাটায়নটা আর একটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করলো থ্রু 1,2 হাইড্রাইড শিফট, যেহেতু বেশি স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে তাই এই স্টেপটা হবে ফেভারেবল। এইবার এখানে কি হবে, এইবার তোমার OH মাইনাস যে নিউক্লিওফাইল, সে এইবার এখানে অ্যাটাক করবে এবং তারপরে আমরা ফাইনালি এই প্রোডাক্ট পাবো। ঠিক আছে, সুতরাং যেহেতু মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে তাই এটা বেশি পরিমাণে তৈরি হবে, আর লেস স্টেবল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট কম পরিমাণে তৈরি হবে। ঠিক আছে, এইবার অ্যাকচুয়ালি এই যে স্টেপটা আমি দেখালাম 1,2 হাইড্রাইড শিফট, 1,2 মানে কি বলছি আর ব্যাপারটা কীরকম করে হয় সেটাও বলছি, তার আগে তোমরা এটা কপি করো পুরোটা। এখন দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, পুরোটাকে মুছে আমি আরেকবার আঁকছি, কার্বোক্যাটায়নটাকে আঁকছি আরেকবার। এখানে এইচ ছিল, এখানে মিথাইল ছিল, আর এখানে CH2 ছিল। কি হয়, যখন এই বন্ড পেয়ারটা, এই বন্ডের যে পেয়ার সেটা যখন এইখানে শিফট করে, তখন শিফটিং হওয়ার সময় অ্যাকচুয়ালি কি হয়, ডিউরিং দ্য শিফটিং যেটা হয় সেটা হচ্ছে, দেখো কি হবে, এই বন্ডটা ভাঙবে, বন্ড ব্রেক করবে, আর সি এর সঙ্গে এইচ এর বন্ড তৈরি হবে। তো সেটাকে আমরা এরকম করে ডটেড লাইন দিয়ে দেখাই। এই সি এর সঙ্গে যে এইচ এর বন্ডটা, যেটা এতক্ষণ বন্ড ছিল, এবার এটা ডটেড লাইন হয়ে গেছে, মানে বন্ডটা ভাঙছে, আর এই কার্বনের সঙ্গে বন্ডটা তৈরি হচ্ছে, সেটাও ডটেড লাইন। ঠিক আছে, এবার দেখো যেহেতু এই কার্বনটা পজিটিভলি চার্জ, এখন এবার বন্ড তৈরি হচ্ছে মানে কি ইলেকট্রন পেয়ার গেইন করছে, ইলেকট্রন পেয়ার গেইন করছে যখন, করার সেই মুহূর্তে প্লাস চার্জ ক্রমশ নিউট্রালাইজড হচ্ছে, মানে প্লাস চার্জটাকে আমরা এখন কি লিখবো, ডেল্টা প্লাস, কারণ প্লাস চার্জের পরিমাণ ক্রমশ কমছে, ডেল্টা প্লাস হতে হতে কমতে কমতে একসময় নিউট্রাল হবে। আর এই কার্বনটা যেটা নিউট্রাল ছিল সেটা প্লাস চার্জের দিকে যাচ্ছে, সুতরাং এই অবস্থায় ট্রানজিশন পিরিয়ডে এটাও ডেল্টা প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড, TS, নিশ্চয়ই নাম বলেছি আগে। এইবার ফাইনালি আমরা কি করি এখানে, তারপরে ফাইনাল স্টেপে যেটা ফাইনালি যেটা হয় আর কি, সেইটাকে আমরা এখানে লিখি, সেটা হচ্ছে CH2-র সঙ্গে এইচটা জুড়ে যায়, এটা মিথাইল হয়ে গেল, আর এইখানে মিথাইলটা যেটা ছিল থাকলো। এইবার দেখো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে কার্বনটা যেটার মাথায় প্লাস চার্জ, সেটাকে আমরা বলি 1 নম্বর কার্বন, আর যেখানকার বন্ড ভাঙছে সেটা 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনের কোনো একটা বন্ড ভাঙবে,
ভাঙার পরে সেই গ্রুপটা শিফট করবে। এখানে এই যে মিথাইল গ্রুপটা আছে এটাও শিফট করতে পারতো, ঠিক আছে, আমি সেটাও দেখাচ্ছি একটু পরে। তো যে গ্রুপটা শিফট করবে সেটা 2 নম্বর থেকে 1 নম্বর পজিশনে যাবে, তাই জন্য আমরা এখানটাকে বলছি যে 1-2 শিফট, ঠিক আছে। এবার মিথাইল শিফট হলে মিথাইল শিফট, ইথাইল শিফট হলে ইথাইল, যে কোনো অ্যালকিল গ্রুপ শিফট হতে পারে, হাইড্রাইড শিফট হতে পারে, ফিনাইল গ্রুপ শিফট হতে পারে, এরকম। তো 1-2 নামটা এই কারণে যে যেখানে প্লাস চার্জ, যে কার্বনের মাথায় প্লাস চার্জ, ঠিক তার পাশের কার্বনের কোনো একটা বন্ড ভাঙতে হবে, তাই জন্য এটা 1-2 শিফট, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল হাইড্রাইড শিফট, যেখানে আমরা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম, ঠিক আছে। এইবার এখানে মিথাইল গ্রুপটা যদি শিফট হতো তাহলে কি তৈরি হতো দেখো, আমি এখানে এই এক্সাম্পলটা দেখাচ্ছি না, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। তোমরা এটাকে আপাতত 1 নম্বর এক্সাম্পল বলো, যে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টের ফার্স্ট এক্সাম্পল, যেখানে আমরা হাইড্রাইড শিফট দেখালাম, ঠিক আছে। সেকেন্ড এক্সাম্পল বলার আগে আমি ছোট করে 2 লাইন একটু লিখিয়ে নিতে চাই। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন involved in 1-2, আচ্ছা আগে লিখি ইন্ট্রা মলিকিউলার। এটা অবশ্যই একটা ইন্ট্রা মলিকিউলার ঘটনা, একটাই মলিকিউলের মধ্যে বন্ড ভেঙে একটা পরমাণু থেকে ভেঙে আরেকটা পরমাণু দিকে যুক্ত হচ্ছে, তাই ইন্ট্রা মলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্ট by 1-2 shift if the carbocation formed after shifting এর পরে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা যদি if the carbocation formed after shifting is more stable than the previous one, ঠিক আছে। যখন আমরা কার্বোক্যাটায়নের এরকম শিফটিং রিঅ্যারেঞ্জমেন্ট করব, একটা বন্ড ভেঙে ঠিক তার পাশে C+ওয়ালা কার্বনের সঙ্গে যুক্ত হবে, সেটা তখনই হবে যখন পরবর্তীকালে তৈরি হওয়া ক্যাটায়নটা মোর স্টেবল। যেমন আমরা দেখালাম যে 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তৈরি হচ্ছে, যদি এরকম কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় যেখানে 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বা 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, হুইচ ইজ লেস স্টেবল, তাহলে সেই শিফটিংটা হবে না, সেইটা আমরা বলবো যে সেটা একটা ফরবিডেন শিফট, সেই শিফটটা ফেভারেবল নয়, ঠিক আছে। এইবার এই যে শিফটিংটা হচ্ছে আমরা এরকম নাম দিই যে 1,2 এক্সাম্পল হিসেবে বলতে পারি যে 1-2 হাইড্রাইড মানে H- শিফট। 1-2 হাইড্রাইড শিফট হতে পারে, হাইড্রাইড শিফটের বদলে হতে পারে অ্যালকিল শিফট, যে কোনো অ্যালকিল গ্রুপ R- হতে পারে 1-2 ফিনাইল শিফট, ফিনাইল মানে PH- শিফট। এই 3 ধরনের শিফটিং 1-2 শিফটিং হওয়ার পরে লেস স্টেবল কার্বোক্যাটায়ন থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। এটা কপি করো, আমরা সেকেন্ড এক্সাম্পলে আসছি। আচ্ছা 2 নম্বর এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমরা মিথাইল শিফট করব। সাপোজ কার্বনের সঙ্গে 3টে মিথাইল 3 দিকে আছে আর একটা CH2+ আছে, তাহলে এবার এই 3টে মিথাইল গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ মাইগ্রেট করবে, এখানে শিফটিং হবে। আমাদের এটা যেখানে প্লাস চার্জ সেটা 1 নম্বর কার্বন আর পাশেরটা হচ্ছে 2 নম্বর। সাপোজ 2 নম্বর থেকে এই যে গ্রুপটা আছে, সাপোজ এই গ্রুপের যে ইলেকট্রন পেয়ারটা আছে এইটা শিফট করবে এখানে, তাহলে তৈরি হবে কি দেখো, প্রথমে আমরা TSটা লিখি, ট্রানজিশন স্টেটটা, সেটা হচ্ছে এরকম। এখানে বন্ড তৈরি হচ্ছে, মিথাইল গ্রুপ শিফট হচ্ছে, এখানে ডেল্টা প্লাস, এখানে ডেল্টা প্লাস। এরপর এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3C, নিচেই লিখি
দেখো কী হবে, এই CH2-র পরে এই মিথাইলটা হয়ে যাবে, মিথাইলটা এখানে শিফট করে গেছে, তাহলে CH2 CH3 আর যেখান থেকে শিফট করলো 2 নম্বর কার্বন সেখানে এবার পজিটিভ চার্জ এসে গেল। তাহলে আরও এটা হচ্ছে দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো 1,2 মিথাইল শিফট, যেহেতু মিথাইল গ্রুপটা শিফট করলো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি আমরা 3 নম্বর। সাপোজ এখানে একটা মিথাইল আছে, নিচে একটা মিথাইলের পরিবর্তে একটা ইথাইল গ্রুপ আছে, সাপোজ ইথাইল গ্রুপ। ঠিক আছে, এখানে যেরকম ছিল সেরকমই আছে, চেঞ্জটা কি হলো, খালি নিচে একটা মিথাইলের জায়গায় একটা ইথাইল হয়েছে। এইবার কথা হচ্ছে যে এটা যদি আমাদের 1 নম্বর কার্বন হয় আর এটা 2 নম্বর হয়, তাহলে 2 নম্বর থেকে শিফট করবে গ্রুপ। এবার 2 নম্বর থেকে 2 নম্বরে দুটো মিথাইল আছে, একটা ইথাইল আছে, এবার কোনটা শিফট করবে, মিথাইল নাকি ইথাইল? মিথাইল শিফট করলে কি হয় আমরা দেখলাম। এইবার আমরা একবার ইথাইল শিফট করিয়ে দেখাচ্ছি। আমরা এখানে লিখছি যে 1,2 ইথাইল শিফট, এটাকে নিচেই লিখছি। তো কী হচ্ছে দেখো, যদি ইথাইল গ্রুপ শিফট করে তাহলে এই যে বন্ড পেয়ার, এই বন্ড পেয়ারটা খুলে এখানে চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, টিএসটা লিখছি, CH3C ওপরে CH3 যেমন ছিল থাকলো, এই বন্ডটাকে আমরা এবার ডটেড লাইনে দেবো, তাই তো? আর এই যে CH2 যেটা প্লাস চার্জওয়ালা ছিল সেখানেও ডটেড লাইন দেবো, এটা হয়ে যাবে ডেল্টা প্লাস, এটাও হয়ে যাবে ডেল্টা প্লাস। ঠিক আছে, আর এইখানে আমি দেবো কি গ্রুপ, ইথাইল গ্রুপ। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো। এইবার আগে প্রোডাক্টটা লিখে নিই, কী তৈরি হবে। প্রোডাক্টটা লিখছি, দেখো এখানে মিথাইলটা ছিল, ঠিক আছে, ইথাইল গ্রুপটা শিফট হয়ে গেছে, এই ইথাইলটা শিফট হয়ে যাবে ওইদিকে, তো এখানে প্লাস আসবে আর এখানে CH2-র পরে CH2 CH3 হবে। ঠিক আছে, CH2-র সঙ্গে CH2 CH3 হবে, তাহলে CH2 CH3। ঠিক আছে, আবারও এটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন হলো। এইবার কথা হচ্ছে দেখো, উপরের এক্সাম্পলে মিথাইল শিফট করেছিল, তাহলে এইটা ছিল আমাদের TS, আর নিচের এক্সাম্পলে এইটা হচ্ছে TS। এবার দুটো TSকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখো দুটো TSই কি হচ্ছে, এই কার্বনটাকে লক্ষ্য করো, মিথাইল তারপরের যে কার্বনটা, যেখানটাতে আমাদের একটা সাইক্লোপ্রোপেন টাইপ রিং তৈরি হয়েছে, দুখানা মিথাইল এখানেও আছে, এখানেও দুখানা মিথাইল আছে। এবার ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতে, এখানে মিথাইল আছে ওপরে আর এইখানে CH2-র সঙ্গে একটা মিথাইল এক্সট্রা আছে। এই মিথাইলটার তার প্লাস আই এফেক্ট দিচ্ছে এখানে, প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন ও দিচ্ছে অন্য লোককে, মানে ওপরের দিকে ইলেকট্রন ঠেলছে। তাহলে এই যে ডেল্টা প্লাস এদের কাছাকাছি ইলেকট্রন ডেনসিটি আসছে, তার মানে এদের স্টেবিলিটি বাড়ছে, নিউট্রালাইজ হচ্ছে এগুলো, তার মানে স্টেবিলিটি বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে ইথাইল গ্রুপ যখন মাইগ্রেট করছে তখন এই যে মিথাইল গ্রুপ যেটা একটা এক্সট্রা আছে সেটার কারণে এই যে ট্রানজিশন স্টেটটা সেটা অনেক বেশি স্টেবল হচ্ছে ডিউ টু প্লাস আই এফেক্ট অফ মিথাইল। কিন্তু এইখানে এটার সঙ্গে আর কোনো গ্রুপ যুক্ত নেই। ঠিক আছে, তাহলে যেহেতু এটা মোর স্টেবল TS, তাহলে মোর স্টেবল TS-এর থ্রু দিয়ে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা তৈরি হওয়াটা বেশি করে ফেভারেবল। ঠিক আছে, যদি এখানেও আমার মিথাইল শিফট যদি আমি করতাম তাহলে এইরকম একটা TS তৈরি হতো। ঠিক আছে, সেখানে ইথাইল গ্রুপটা থাকতো, এরকম জায়গায় একটা ইথাইল গ্রুপ থাকতো, কিন্তু এই যে 3 মেম্বার যে রিং, সেই রিংয়ের এইখানটাতে আর কোনো গ্রুপ থাকতো না, যেটা এখন ইথাইল শিফট করানোর ফলে তৈরি হয়েছে। তাহলে ইথাইল শিফট করানোর সময় যেহেতু মোর স্টেবল TS তৈরি হচ্ছে, তাই মোর স্টেবল TS-এর থ্রু দিয়ে তৈরি হওয়া কার্বোক্যাটায়নটাও মোর স্টেবল এবং সেটাই বেশি করে তৈরি হবে আর কি। ঠিক আছে, আমরা বলবো যে ইথাইল শিফট হচ্ছে মিথাইল শিফটের তুলনায় বেশি ফেভারেবল। যদি কম্পেয়ার করি আমরা, যদি আমার কাছে চয়েস থাকে মিথাইল শিফট হবে নাকি ইথাইল শিফট হবে, তাহলে আমরা বলবো ইথাইল শিফট। কেন? কারণ এই প্লাস আই এফেক্টের জন্য, মানে ইলেকট্রন ডেনসিটিটা এখানে বেশি, তাই জন্য।
সুতরাং এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসবো, সেটা হচ্ছে যে কোনো একটা গ্রুপ যখন শিফটিং হচ্ছে, যখন কম্পিটিশান চলবে, তখন সেই গ্রুপটাই শিফটিং হবে যে গ্রুপের ইলেকট্রন ডেনসিটি বেশি, মানে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি বেশি। আফটার অল গ্রুপটা শিফট করছে কেন? কারণ যেখানে প্লাস চার্জ ছিল কার্বোক্যাটায়নের, সেই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য। তাহলে প্লাস চার্জকে নিউট্রালাইজ করার জন্য যখন কোনো ইলেকট্রন ডেনসিটি আছে এরকম কোনো গ্রুপ যখন আসছে, তখন ইলেকট্রন ডেনসিটি যত বেশি হবে তত তাড়াতাড়ি সে প্লাস চার্জটাকে গিয়ে নিউট্রালাইজ করতে পারবে। সুতরাং যে গ্রুপের ইলেকট্রন ডেনসিটি বেশি, সেই গ্রুপের এই শিফট হয়ে যাওয়ার, আমরা টেকনিক্যালি ওটাকে বলি মাইগ্রেশন হওয়ার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াটাকে বলি যে গ্রুপটা মাইগ্রেটেড হচ্ছে। তাহলে এই মাইগ্রেটরি অ্যাপটিটিউড, মানে কত তাড়াতাড়ি একটা গ্রুপ মাইগ্রেট হতে পারবে, সেইটা ডিপেন্ড করবে কার ওপরে? গ্রুপটার ইলেকট্রন ডেনসিটির ওপরে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি 3 নম্বর এক্সাম্পলটা মুছে আমি যেটা লিখব সেটা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড। এটা কি? এটা হচ্ছে আসলে রিলেটিভ টেন্ডেন্সি, আপেক্ষিক প্রবণতা, টেন্ডেন্সি মানে প্রবণতা অফ এ গ্রুপ টু মাইগ্রেট। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে মাইগ্রেটরি অ্যাপটিটিউড ভ্যারিজ উইথ ইলেকট্রন ডেনসিটি অফ দ্য গ্রুপ। খুব ইম্পর্ট্যান্ট এটা। ঠিক আছে, তাহলে দেখো মিথাইলের থেকে যদি ইথাইল বেশি ইলেকট্রন ডেনসিটিওয়ালা হয়, তাহলে মানে আমি যদি এরকম বলি তোমাকে যে সাপোজ এটা মিথাইল গ্রুপ, এটা হচ্ছে ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল গ্রুপটা এই যে বন্ডটা বা এই যে বন্ডটা, এটাই ধরো তোমার ওই বাকি কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত আছে, মানে এই বন্ডটা খুলে মাইগ্রেটেড হবে। তাহলে এইখানে এই কার্বনের মানে এই বন্ডটা তো খুলবে, তো এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে কে? ইথাইল, সরি পাশে থাকা যে মিথাইল গ্রুপ সেটা। যদি আমরা একটা আইসোপ্রোপাইল গ্রুপের কথা বলি, তাহলে আইসোপ্রোপাইল গ্রুপে দুখানা মিথাইলের প্লাস আই, তো এখানকার ইলেকট্রন ডেনসিটি আরও বেশি হচ্ছে, তাহলে এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড আরও বেশি হবে। আর যদি আমরা ফাইনালি যদি 3খানা মিথাইল গ্রুপের কথা ভাবি, অর্থাৎ টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, তাহলে সেখানে 3টে মিথাইলের প্লাস আই, সুতরাং ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম, তাহলে কিন্তু ওর মাইগ্রেটরি অ্যাপটিটিউড ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এই অর্ডারে মাইগ্রেটরি অ্যাপটিটিউড কাজ করবে। ঠিক আছে, এইবার মাইগ্রেটরি অ্যাপটিটিউডের আর একটা জিনিস বলি, এটা 1 নম্বর, যে অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে কীরকম হচ্ছে। তাহলে দেখো মাইগ্রেটরি অ্যাপটিটিউডের একটা জেনারেল একটা অর্ডার আমি লেখাচ্ছি। সব থেকে বেশি মাইগ্রেটরি অ্যাপটিটিউড হচ্ছে হাইড্রাইড আয়ন। এটা একটা কী বলবো, মানে এক্সেপশনালি এর হচ্ছে ম্যাক্সিমাম টেন্ডেন্সি মাইগ্রেটেড হওয়ার, মানে শিফটিং হওয়ার। ঠিক আছে, সম্ভবত এর যেহেতু সাইজ অনেক ছোট, লাইট ওয়েট, তাই জন্য এর মাইগ্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি ম্যাক্সিমাম। তারপরে এরপরে চলে আসে ফিনাইল গ্রুপ। ঠিক আছে, ফিনাইল, আর ফিনাইলের পরে হচ্ছে অ্যালকিল গ্রুপ। এবার অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে যেটা আমরা এক্ষুনি বললাম, টার্সিয়ারি বিউটাইল মানে টার্সিয়ারি গ্রুপ থেকে সেকেন্ডারি, তারপর 1 ডিগ্রি, এই হচ্ছে এদের মাইগ্রেটেড হওয়ার টেন্ডেন্সি। আর 1 ডিগ্রির থেকে কম হচ্ছে মিথাইল, বানান করে লিখি মিথাইল। এই হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড। ঠিক আছে, তার অর্ডার। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে এটাকে বক্স করো একটা, খুব ইম্পর্টেন্ট এটা। আর এখানে আরও একটা জিনিস যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের মধ্যে মানে হাইড্রাইডের মধ্যে যদি H- D- মানে ডিউটেরিয়াম নেগেটিভ চার্জ আর ট্রাইশিয়াম নেগেটিভ চার্জ, তাদের মধ্যে এই হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউডের অর্ডার। ঠিক আছে, আর এই যে এখানে আমি ফিনাইল গ্রুপ লিখেছি, ফিনাইল গ্রুপ মানে বেনজিন রিং। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে বেনজিন রিংয়ের সঙ্গে যদি আরও কোনো গ্রুপ যুক্ত থাকে তাহলে কি হবে।
তাহলে কি হবে দেখো, এটা হয়ে গেছে। এবার দেখো আরেকটা জিনিস বলছি, প্রত্যেকটা জিনিস যেগুলো এখানে বলছি খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো মনে রাখতে হবে। ধরা যায় একটা এরকম শিফটিং হচ্ছে, মিথাইল মিথাইল, আর এখানে ধরো একটা ফিনাইল গ্রুপ আছে, ঠিক আছে, এখানে ধরো CH2 আছে। এবার যখন শিফটিং হবে, ফিনাইল গ্রুপ শিফটিং হচ্ছে, যেহেতু অ্যালকিলের থেকে ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, তাহলে ওইটা শিফটিং হচ্ছে। এইবার টিএসটা যদি আমি আঁকি তাহলে দেখো কী হবে, CH3 C, এখানে মিথাইল, এখানে CH2। এবার ঠিক আছে, এই বন্ডটা ভাঙলো, তাহলে এখানে ডেল প্লাস, এখানে ডেল প্লাস। আবার এই যখন এই গ্রুপটা এখানে শিফটিং হচ্ছে, এবার এই যে ভেতরকার ইলেকট্রনগুলো, এইখানেও তো একটা রেজোনেন্স হয়েছে, তো তারপরে তো এখানে গ্রুপটা যাচ্ছে, তারপরে এই ইলেকট্রনটা ওইখানে শিফট করছে। তো এইখানেও আমরা ডেল্টা প্লাস দিয়ে দেবো। এই হচ্ছে টিএস। এবার এখান থেকে প্রোডাক্ট তৈরি হলো তোমার, এই CH2-র সঙ্গে এটা জুড়ে যাবে, উপরে মিথাইল থাকলো, এখানে প্লাস চার্জ থাকলো, CH2 থাকলো, CH2-র সঙ্গে ফিনাইল গ্রুপটা জুড়ে গেল। এবার কথা হচ্ছে যে এই গ্রুপটা যদি ফিনাইল গ্রুপ না হয়ে এবার যদি এরকম হয় যে এর সঙ্গে প্যারা পজিশনে আরও কোনো গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে, ধরা যাক এখানে একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ যুক্ত আছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে, সাপোজ NH2 যুক্ত আছে, NH2 কী করবে, তার লোন পেয়ারটাকে এখানে ডোনেট করবে। তাহলে NH2 যদি লোন পেয়ার ডোনেট করে, তার মানে ইলেকট্রন ডেনসিটি রিংয়ের আরও বাড়বে। তাহলে ইলেকট্রন ডেনসিটি বাড়লে মাইগ্রেটরি অ্যাপটিটিউড বাড়বে। তাহলে আমরা এরকম বলতে পারি যে যদি রিংয়ের সঙ্গে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ যুক্ত থাকে, তাহলে তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি। উল্টো যদি বলি, যদি এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যে রিং থেকে সমস্ত ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তাহলে রিংয়ের ইলেকট্রন ডেনসিটি কমে যাবে, সুতরাং মাইগ্রেটরি অ্যাপটিটিউড কমে যাবে। তাহলে আমরা এরকম আরেকটা মাইগ্রেটরি অ্যাপটিটিউডের, যেখানে আমরা ফিনাইল গ্রুপের যখন আমরা কম্পেয়ার করছি, তখন আমরা এরকম বলতে পারি যে এর থেকে বেশি হবে কার, যদি এখানে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ যুক্ত থাকে তার, আর কম হবে যদি এখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউডের আর একটা ক্রম, এটা খুব ইম্পর্টেন্ট, নিশ্চয়ই বোঝাতে পারলাম আশা করা যায়। এইবার দেখো ইলেকট্রন রিলিজিং গ্রুপ, সে যদি প্যারা পজিশনের বদলে যদি অর্থ পজিশনে থাকে, মানে ধরো এই জায়গাটা যদি থাকে, এখানে যদি একটা কোনো গ্রুপ থাকে, তাহলে যেটা হবে, বাস্তবে যেটা হবে, অ্যাকচুয়ালি হওয়ার কথা কি, হওয়ার কথা হচ্ছে এরকম, অর্থ পজিশনে থাকলেও ইলেকট্রন রিলিজ করবে, প্যারা পজিশনে থাকলেও ইলেকট্রন রিলিজ করবে। কিন্তু অর্থ পজিশনে থাকলে এখানকার যে গ্রুপ, তার সঙ্গে এই যে 3 মেম্বার যে রিংটা হয়েছে, তার একটা স্টেরিক রিপালশন হবে, স্টেরিক হিন্ড্রেন্স হবে, জায়গার অভাব প্রথম কথা। দ্বিতীয় কথা, তার ইলেকট্রন রিলিজিং গ্রুপের যে ইলেকট্রন পেয়ারের সঙ্গে ওইখানকার যে বন্ড পেয়ার, তাদের মধ্যে একটা রিপালশন কাজ করবে। তার ফলে মনে হবে যে ওর ইলেকট্রন রিলিজিং গ্রুপ যেহেতু আছে অর্থ পজিশনে, তাই তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, কিন্তু বাস্তবে হবে উল্টোটা, বাস্তবে তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড কমে যাবে, এবং কমে গিয়ে এতটাই কমে যাবে যে এর থেকেও কমে যায় আর কি, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই, এটা কপি করো আগে। তাহলে প্রথম কথা হচ্ছে যে যদি প্যারা পজিশনে থাকে ERG, তাহলে তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড অবশ্যই অর্থ পজিশনে থাকা গ্রুপের থেকে বেশি। দ্বিতীয় কথা, একটা এক্সপেরিমেন্টাল ডেটা আছে, এক্সপেরিমেন্টাল ডেটা, সেখানে কি বলছে দেখো, প্যারা পজিশনে যদি OMe থাকে, OMe OCH3 গ্রুপ, তাহলে এখানে অক্সিজেন অবশ্যই +M এফেক্ট আছে, +M মানে ইলেকট্রন রিলিজিং। তার থেকে বেশি হয়, মানে তার বেশি হয় কার থেকে, যদি এখানে কোনো মিথাইল গ্রুপ থাকে, মিথাইলের খালি হাইপার কনজুগেটিভ এফেক্ট আছে, +H।
হাইপার কনজুগেশনের থেকে অবশ্যই মেসোমেরিক এফেক্ট অনেক বেশি এফেক্টিভ। তার থেকে বেশি হচ্ছে নর্মাল ফিনাইল গ্রুপ, যেখানে কোনো গ্রুপ যুক্ত নেই। তার থেকে বেশি হচ্ছে তার থেকে কম হচ্ছে যদি প্যারা পজিশনে ক্লোরিন থাকে। হ্যালোজেনগুলোর আমরা জানি কি হয়, যে প্লাস এম এফেক্ট থাকে অবশ্যই, যেহেতু তিনখানা লোন পেয়ার আছে প্লাস এম আছে, কিন্তু এদের প্লাস এমের থেকে মাইনাস আই এফেক্ট অনেক বেশি ডমিনেন্ট। তাই জন্য এরা ফাইনালি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়ে যায়। ঠিক আছে, মাইনাস আই গ্রেটার দেন প্লাস এম, মাইনাস আইটা বেশি। বাস্তবে দেখা গেছে যে এর থেকেও কম হয় কার, আমি উপরে লিখছি এটা, মানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যে ইলেকট্রন উইথড্র করছে, এখানকার ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে, তার ফলে মাইগ্রেটরি অ্যাপটিটিউড কমিয়ে দিচ্ছে। এখন এক্সেপশনালি এরকম দেখা যায় যে যদি এখানে অর্থ পজিশনে যদি কোনো ওএমই গ্রুপ থাকে, যেটা কিনা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড এর থেকেও কম। কেন কম? কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা একটা বড় মেজর একটা রোল প্লে করছে এবং পুরো টিএসটাকেও ডিস্টার্ব করে দিচ্ছে, টিএসটার স্টেবিলিটি একেবারেই কমিয়ে দিচ্ছে। তাই জন্য দেখো, যদি প্যারা পজিশনে থাকে তাহলে এই 5 জনের মধ্যে সবথেকে ভালো মাইগ্রেটরি অ্যাপটিটিউড হচ্ছে এর, সবথেকে তাড়াতাড়ি ও শিফটিং হবে। কিন্তু এই গ্রুপটাই যদি অর্থ পজিশনে চলে যায় তাহলে আর শিফটিং হবে না। থিওরিটিক্যালি হবে, যেহেতু ইলেকট্রন রিলিজিং গ্রুপ, আমরা মনে করবো যে ওর মাইগ্রেটরি অ্যাপটিটিউড ভালো, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। সুতরাং প্যারা পজিশনের যদি কোনো গ্রুপ যুক্ত থাকে তাহলে তাদের মাইগ্রেটরি অ্যাপটিটিউডটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, কপি করো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাও একটা, সেটা হচ্ছে রুলস ফর মাইগ্রেশন। মানে যখনই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে তখনই পার্শ্ববর্তী কার্বনের কোনো একটা গ্রুপ মাইগ্রেট করবে। এবার সেই মাইগ্রেট করার রুলটা কি? দেখো, দুটো কথা আমি উল্লেখ করেছি। একটা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড, যেটা ডিপেন্ড করে কার উপরে, ইলেকট্রন ডেন্সিটির উপরে। যে গ্রুপের ইলেকট্রন ডেন্সিটি বেশি সে মাইগ্রেট হতে চায়, এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে, প্রথমেই আমরা কি বলেছিলাম, যে কার্বোক্যাটায়নটাকে মোর স্টেবল হতে হবে, যেটা তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন সেটাকে আগেরটার থেকে বেশি স্টেবল হতে হবে। তাহলে এই দুটো হচ্ছে কন্ডিশন মাইগ্রেশন হওয়ার। এবার আমরা বলবো যে দুটো রুল আছে এখানে। এক নম্বর হচ্ছে, যদি ইফ দ্য গ্রুপস টু বি মাইগ্রেটেড আর অফ ডিফারেন্ট নেচার, যে গ্রুপগুলো মাইগ্রেটেড হবে তাদের নেচার যদি আলাদা হয়, নেচার আলাদা হয় মানে ধরো একটা হাইড্রাইড, একটা ফিনাইল, একটা মিথাইল, এরকম যদি হয় আলাদা আলাদা নেচারের গ্রুপ, তাহলে কি হবে? তাহলে আমরা লিখবো যে দ্যাট গ্রুপ শিফটস which forms most স্টেবল কার্বোক্যাটায়ন। যদি তিনটে গ্রুপ আলাদা নেচারের হয় তাহলে সেই গ্রুপটাই শিফট করবে, যেটা শিফট করলে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে, এটারই আর একটা ফর্ম আছে, সেখানে আমরা এরকমও বলি যে যদি রিভার্সিবল রিয়াকশান হয় কোনো, আমরা তো অনেক ধরনের রিয়াকশান পড়বো ভবিষ্যতে, সেখানে আমরা দেখে চিনতে পারবো যে কোন রিয়াকশানটা রিভার্সিবল, কোনটা ইরিভার্সিবল। আচ্ছা, ইরিভার্সিবল তোমরা পড়বে হচ্ছে কোথায় বলতো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। আমরা বাংলায় বলি রিভার্সিবল মানে উভমুখী বিক্রিয়া, আর ইররিভার্সিবল মানে একমুখী বিক্রিয়া। তো এই সংক্রান্ত ডিটেল তোমরা যারা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছো তারা জানবে, আদারওয়াইজ অসুবিধা হওয়ার কথা নয়, বুঝতে পারবে যখন হবে আর কি। তো রিভার্সিবল রিয়াকশানের ক্ষেত্রে এই রুল 1টা অ্যাপ্লিকেবল, মানে এই মোর স্টেবল কার্বোক্যাটায়নের যে ব্যাপারটা। ঠিক আছে, কি বলবো যে মোর বা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মড, মানে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হবে যে গ্রুপের শিফটিংয়ে সেইটা হবে। ঠিক আছে, আমরা দুটো জিনিস থেকে ওটাকে ডিসাইড করবো, এক তো গ্রুপগুলোর নেচার আলাদা হতে হবে, অথবা দেখবো যে রিভার্সিবল রিয়াকশন হচ্ছে কিনা। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল বলি, তারপরে আমি রুল নাম্বার 2
2-তে আসবো, এটা রুল 1 হয়ে গেল। তাহলে রুল 1-এর যদি আমি একটা এক্সাম্পল বলতে যাই, তাহলে আমি 3টে ডিফারেন্ট নেচারের গ্রুপ নেব যাদেরকে মাইগ্রেট করাতে হবে। ফর এক্সাম্পল ধরো মিথাইল, তাহলে এখানে আমি এক্সাম্পল বলে লিখি মিথাইলের সঙ্গে এখানে একটা হাইড্রাইড, একটা ধরো ফিনাইল, 3টে আলাদা নেচারের গ্রুপ আছে। তাহলে 3টে যেহেতু আলাদা নেচারের গ্রুপ, তাহলে কোন গ্রুপটা শিফটিং হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে কোন শিফটিংয়ের জন্য। তাহলে ফার্স্ট টাইম যেটা করছি সেটা হচ্ছে 1,2 হাইড্রাইড শিফট। দেখো আমি এখন আর টিএস বানাচ্ছি না, ডাইরেক্ট আমি প্রোডাক্ট লিখছি। তাহলে এই হয়ে গেল আমার কার্বোক্যাটায়ন, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এইচটা এখানে শিফট হয়ে মিথাইল হয়ে গেছে। যদি মিথাইল শিফট হয় 1,2 মিথাইল শিফট, তাহলে কি তৈরি হবে? দেখো এই মিথাইলটা যদি এখানে চলে যায়, তাহলে আমি ঠিক যেরকম ওখানে স্ট্রাকচারটা এখন আছে সেরকমভাবেই লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। ঠিক আছে, মিথাইলটা এখানে চলে আসলো আর এই কার্বনটায় প্লাস চার্জ হয়ে গেল। প্রত্যেকবার এই কার্বনটাতেই প্লাস চার্জটা হবে। এখন এটা দেখতে এরকম লাগছে, তুমি এটাকে এপাশে লিখে নিচে প্লাস চার্জ দিতে পারতে, একই ব্যাপার হতো। আর ফাইনালি আমি করব 1,2 ফিনাইল শিফট। তাহলে দেখো কি তৈরি হচ্ছে, দেখো এবার CH3C ওপরে H, এখানে CH2, তার পাশে ফিনাইল হয়ে গেল আর এখানে প্লাস চার্জ হয়ে গেল। এইবার আমার কাজ হচ্ছে এই 3টে কার্বোক্যাটায়নের মধ্যে কোনটা মোস্ট স্টেবল সেইটা খুঁজে বের করা। দেখো এই কার্বোক্যাটায়নটা কীভাবে স্টেবিলিটি পাচ্ছে, দেখো এই কার্বোক্যাটায়নটায় 3টে আর 2টো 5টা আলফা হাইড্রোজেন আছে, তাই তো? মানে 5খানা আলফা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন পাচ্ছে। আমি আগের দিন বলেছিলাম, নিশ্চয়ই তোমরা জানবে, যে আমরা মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন দুটোই যখন বলার সম্ভাবনা আছে বা দুটোই যখন বলার চান্স আছে আমার কাছে, তখন আমি হাইপার কনজুগেশনটাকে আগে বলবো, কারণ হাইপার কনজুগেশনের মাধ্যমে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি করে পায় ইন্ডাকটিভের তুলনায়। ঠিক আছে, তাহলে যখন আমার মিথাইল গ্রুপের হাইপার কনজুগেশন বলার সুযোগ থাকবে এবং মিথাইল গ্রুপের ইন্ডাকটিভ বলার সুযোগ থাকবে, আমরা অবশ্যই আগে হাইপার কনজুগেশনকে বলবো। হলো এটা। এইখানে দেখো তাহলে 3খানা আলফা কার্বন, তো 9টা আলফা হাইড্রোজেন, তাই না? 9টা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। ঠিক আছে, আর এখানে দেখো এখানে একটা আলফা কার্বন, মানে 2খানা আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এটা ঠিক পাশে একটা ফিনাইল গ্রুপ আছে। ফিনাইল গ্রুপ আছে মানে এখানে রেজোনেন্স হবে, তাহলে এটা রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, প্লাস হাইপার কনজুগেশন কাজ করছে, তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে এটা। ঠিক আছে, প্রথমটাকে যদি আমি 1 নম্বর বলি কার্বোক্যাটায়ন যেটা তৈরি হলো, এটা যদি 2 নম্বর হয়, এটা যদি 3 নম্বর হয়, তাহলে কি হচ্ছে দেখো। আচ্ছা আমি এখানটা করে কিছু একটা ভুল করেছি মনে হচ্ছে, হাইড্রাইড শিফট হয়েছে। হ্যাঁ এইখানটা তো ফিনাইল, এটা ফিনাইল, হ্যাঁ ভুল হয়েছে। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 6টা আলফা হাইড্রোজেন প্লাস হচ্ছে রেজোনেন্স। হ্যাঁ এইবার ঠিক হয়েছে। তাহলে 6টা আলফা হাইড্রোজেন আর রেজোনেন্স, আর এখানে 2টো আলফা হাইড্রোজেন আছে প্লাস রেজোনেন্স আছে, তো রেজোনেন্স স্টেবিলিটি কমন। এবার যেখানে 6টা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম, সেখানে স্টেবিলিটি বেশি, আর এখানে তো শুধুই হাইপার কনজুগেশন 5টার, রেজোনেন্স নেই। তাহলে আমরা এই 3টে কার্বোক্যাটায়নের মধ্যে স্টেবিলিটি অর্ডার যদি বের করি, তাহলে আমরা বলবো 1 নম্বর সবথেকে বেশি স্টেবল, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। তাহলে 1 নম্বর যদি সবথেকে বেশি স্টেবল হয়, তাহলে সেটা হয়েছে হাইড্রাইড শিফটের মাধ্যমে। তাহলে আমরা বলবো যে এই রকম যদি কোনো কার্বোক্যাটায়ন থাকে, তাহলে সেখানে অবশ্যই কোনটা হবে? হাইড্রাইড শিফট হবে। কেন? কারণ হাইড্রাইড শিফটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এই দুটো তাহলে তৈরি হবে না। ঠিক আছে, যদি আমরা এই রকম কোনো শিফটিং করিয়ে সেখান থেকে প্রোডাক্ট বের করি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আনসার। এইগুলো দেখো এই রকমের কোয়েশ্চেন পরীক্ষাতে ডাইরেক্টলিও আসে, একটা এরকম কার্বোক্যাটায়ন দিয়ে এখানে বলবে যে এখানে কোয়েশ্চেন মার্ক থাকবে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে কোনটা তৈরি হবে। তো এরকম 3-4টে অপশান থাকবে, এইটা একটা হচ্ছে। আর এরকম হতে পারে যে কোনো রিয়াকশান দেওয়া থাকবে, যেরকম আমরা একদম শুরুতে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, একটা সাবস্ট্রেট থাকবে, সেখানে একটা রিয়েজেন্ট দেওয়া থাকবে, এবার কোন প্রোডাক্ট তৈরি হবে।
তাহলে আমাকে দেখে নিতে হবে যে ওখানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে কী ধরনের শিফটিং বা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পসিবিলিটি আছে। তখন আমাদেরকে এই সমস্ত নিয়মগুলো মাথায় রাখতে হবে যে কখন কিভাবে আমি দেখব যে কোন শিফটিংটা হবে। তিনটে যদি ডিফারেন্ট নেচারের গ্রুপ হয় তাহলে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন যে শিফটিংয়ের মাধ্যমে হবে সেই শিফটিংটাই ফেভারেবল, বাকিগুলো হবে না। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এরপর সেকেন্ড যেটা রুলটা, প্রথম রুলে কী ছিল যে তিনটেই গ্রুপ তারা ডিফারেন্ট নেচারের। আর এবার সেকেন্ড রুলে আসবে যদি গ্রুপগুলো সেম নেচারের হয়, ইফ দ্য মাইগ্রেটিং গ্রুপস আর অফ সেম নেচার then shifting occurs as per migratory aptitude। ঠিক আছে, এইবার মাইগ্রেটরি অ্যাপটিটিউডের যে লিস্টটা বলেছিলাম সেইটা ফলো হবে কখন, যদি যে গ্রুপগুলো শিফটিং হওয়ার মতন পজিশনে আছে, অর্থাৎ 2 পজিশনে আছে, 1-2 শিফট হচ্ছে কার্বোক্যাটায়নের ঠিক পাশে, কার্বোক্যাটায়নের মানে যেটার মাথায় প্লাস চার্জ তার পাশের কার্বনটায় যে গ্রুপগুলো যুক্ত আছে তার যদি একই নেচারের হয়। একই নেচার মানে ধরো ফিনাইল গ্রুপ মানে বেঞ্জিন রিং, একটা শুধু বেঞ্জিন রিং, একটা তার সঙ্গে অন্য কোনো গ্রুপ যুক্ত আছে, তার সঙ্গে অন্য কোনো গ্রুপ যুক্ত আছে এরকম, অথবা তিনটেই ধরো অ্যালকিল গ্রুপ হচ্ছে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এসব আছে, বা ধরো একটা হাইড্রাইড, একটা ডয়টেরিয়ামের D-, একটা T-, সেম নেচারের যদি গ্রুপ হয় তাহলে মাইগ্রেটরি অ্যাপটিটিউড হচ্ছে এফেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে দুটো এক্সাম্পল বলি এখান থেকে। সাপোজ মিথাইলটাকে আমি এখন এমি লিখি, মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, তাহলে কোনটার শিফটিং হবে? আইসোপ্রোপাইল, কারণ ওখানে ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম, তাহলে 1,2 IPR শিফট। তাহলে মিথাইল, ইথাইল এখানে প্লাস CH2 IPR, রাইট। পরেরটা হচ্ছে দেখো মিথাইল, এখানে ধরো আইসোপ্রোপাইল, এখানে ধরো টারশিয়ারি বিউটাইল। ঠিক আছে, তাহলে কোনটা শিফটিং হবে? ডেফিনেটলি টারশিয়ারি বিউটাইল শিফট হবে, কারণ ওর ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম। তাহলে 1-2 টারশিয়ারি বিউটাইল শিফট। তাহলে মিথাইল আর আইসোপ্রোপাইল যেরকম ছিল থাকলো, এখানে প্লাস চার্জ, এখানে CH2, তার পাশে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, রাইট। কপি করো। আচ্ছা, এবার যা আমরা শিখলাম নিয়ম কানুন সেইগুলো অ্যাপ্লাই করবো আমরা বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। তো দেখো কোয়েশ্চেনটা হচ্ছে যে রাইট দ্য মেকানিজম অফ হাইড্রাইড, অ্যালকিল, ফিনাইল, অ্যারাইল যাই হোক না কেন সেই শিফট অ্যান্ড প্রেডিক্ট দ্য প্রোডাক্ট কার্বোক্যাটায়ন, মানে কোন কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটাকে প্রেডিক্ট করতে হবে। প্রথমটা হচ্ছে এটা, দেখো অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, যেহেতু এটার সঙ্গে একটাই মাত্র কার্বন যুক্ত আছে। তাহলে যদি আমরা এখান থেকে শিফটিং করাই তাহলে দেখো কী হবে, এখন এটা 1, এটা 2, তাহলে 2 নম্বর কার্বনের 2টো হাইড্রোজেন আর একটা এই বিশাল গ্রুপটা, এটা কি গ্রুপ? আইসোপ্রোপাইল। তাহলে আইসোপ্রোপাইলের থেকে নিশ্চয়ই হাইড্রাইড শিফটটা বেশি তাড়াতাড়ি হবে। দুটো কারণ, এক হচ্ছে ওর মাইগ্রেটরি অ্যাপটিটিউডও বেশি, আর 2 নম্বর হচ্ছে দুটো ডিফারেন্ট নেচারের গ্রুপ। তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হয়? হাইড্রাইড শিফটে আমরা এর আগে একটা এক্সাম্পলে দেখলাম, তো হাইড্রাইড শিফট এখান থেকে হবে। তাহলে আমরা লিখবো 1,2 হাইড্রাইড, মানে H- লিখতে পারি, আবার বানান করে হাইড্রাইডও লিখতে পারি, যা খুশি। তাহলে দেখো প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, মিথাইলটা এখানে থাকলো, CH, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে গেলে মিথাইল হয়ে গেল, আর এটা CH হয়ে গেল, CH, আর এখানে প্লাস চার্জ হয়ে গেল, শিফটিং হলো। এবার দেখো শিফটিং হওয়া আরও বাকি আছে, মানে আবারও এখান থেকে একবার 1,2 হাইড্রাইড শিফট হতে পারে। যতক্ষণ এরকম মাইগ্রেশন হতে থাকবে, মানে হওয়ার পসিবিলিটি থাকবে ততক্ষণ হবে। পসিবিলিটি থাকবে মানে কি, কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেটাকে প্রথম আগেরটার থেকে বেশি স্টেবল হতে হবে। তো দেখো কী হচ্ছে এখানে,
যদি আবারও আমরা এটাকে 1 আর এটাকে 2 বলি, তাহলে এখান থেকে এই হাইড্রাইডটা শিফট হয়ে যাবে। তাহলে সি, এখানে মিথাইল, এখানে প্লাস চার্জ হয়ে গেল, এটা হয়ে যাবে CH2, এটা হয়ে যাবে CH3। তো দেখো প্রথমে এটা ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি ছিল, এটা হয়ে গেল 2 ডিগ্রি, আর এখন এটা হয়ে গেল 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট কার্বোক্যাটায়ন হচ্ছে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা, রাইট। পরেরটা দেখো, তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয় তাহলে এটা 2 নম্বর কার্বন। এবার এই 2 নম্বর কার্বনে দেখো এই একটা বন্ড, এই একটা বন্ড, আর 3টে বন্ড দেখা যাচ্ছে, তার মানে 4th একটা বন্ড এখানে আছে, দ্যাট ইজ হাইড্রোজেন। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। তাহলে এবার কি হবে, তাহলে এই হাইড্রাইডটা ডেফিনেটলি শিফট হবে। তাই যদি হয় মানে 1,2 হাইড্রাইড শিফট যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি এখানে যে এখন প্লাস চার্জটা আছে, তার মানে এখানে একটা CH2 গ্রুপ আছে, তো এটা হয়ে গেল মিথাইল, আর এইখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল। এটা ছিল প্রাইমারি। ঠিক আছে, থার্ডটা দেখো প্রাইমারি, আবারও এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, যদি শিফটিং হয় আবারও 1,2 হাইড্রাইড শিফট, 1,2 হাইড্রাইড শিফট, তাহলে এখান থেকে হাইড্রোজেন এখানে চলে যাবে, মিথাইল হয়ে যাবে, এটা CH প্লাস হয়ে যাবে। লিখি প্রথম প্রোডাক্টটা, তাহলে CH3 CH, এখানে CH2, এখানে CH প্লাস, এবং একদম ডান দিকেরটা হয়ে গেল মিথাইল। ঠিক আছে, উপরে দুটো এক্সাম্পল মুছছি আমি, তাহলে সুবিধা হবে। তাহলে এটা ছিল প্রাইমারি, এখন এটা হয়ে গেল সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল। আমরা দেখি আরেকবার শিফট হয় কি না। এখন এটা যদি 1 আর এটাকে যদি 2 ভাবি, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন ওখানে চলে যাবে, তো সেটা যদি হয় তাহলে কি তৈরি হয় দেখা যাক। CH, এখানে মিথাইল, এখানটায় CH হয়ে যাবে, একটা হাইড্রাইড চলে গিয়ে এটা প্লাস হয়ে যাবে, আর এটা CH2, এটা মিথাইল হয়ে গেল। এখানে দুটো বিষয় দেখার আছে। এক হচ্ছে সেকেন্ডারি থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হলো সেটাও সেকেন্ডারি, কারণ এই প্লাসের সঙ্গে সরাসরি দুটো কার্বন দুদিকে যুক্ত হচ্ছে, সেকেন্ডারি। প্রথম কথা হচ্ছে সেকেন্ডারি থেকে সেকেন্ডারি হবে কি। এখন সেকেন্ডারি থেকে সেকেন্ডারি মানে স্টেবিলিটি সেম, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমরা জানি যে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। কিন্তু দুটো আলাদা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি সেম হবে সেটাও সবসময় হবে না, ইনফ্যাক্ট বেশিরভাগ সময় হবে না। এই সেকেন্ডারিটা দেখো, এটার পাশে 3টে আর এখানে 2টো, 5টা আলফা হাইড্রোজেন আছে, 5খানা আলফা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন, আর এখানে এটা আলফা, এটা আলফা, তাহলে 2টো আর এখানে একটা, তাহলে 3টে আলফা হাইড্রোজেন। স্টেবিলিটি কার বেশি? এটার 5টা, তাহলে এটা তৈরি হবে না। যদি উল্টোটা হতো যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেড়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তখন সেটা সেকেন্ডারি থেকে সেকেন্ডারি হলেও সেই শিফটিংটা অবশ্যই হতো। এই ক্ষেত্রে হবে না। ঠিক আছে, কপি করো, আরও কয়েকটা এক্সাম্পল বলছি। দেখো পরেরটায় 3টে সেম নেচারের গ্রুপ, তাহলে মাইগ্রেটরি অ্যাপটিটিউড আমরা বলছিলাম যে যখন বেঞ্জিন রিংয়ের সঙ্গে এটা দেখো, এটা হচ্ছে একটা -M গ্রুপ, NO2 গ্রুপ -M, আর মিথাইল গ্রুপের +H, তাহলে মিথাইল গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। রিলিজিং গ্রুপের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, তাহলে এইটা শিফট করে এখানে চলে আসবে। তাহলে কি তৈরি হবে দেখো, NO2 যেরকম ছিল থাকলো, মানে এই গ্রুপের শিফটিং হলো না, ওপরে বেনজিন যেরকম ছিল সেরকম থাকলো, এখানে প্লাস চার্জ হয়ে গেল, আর শিফটেড হয়ে গেল কে, প্যারাটলুইন গ্রুপ। ঠিক আছে, আমরা কি লিখবো এখানে 1,2 এটা হচ্ছে অ্যাকচুয়ালি C6H4Me, তাই তো, শিফট না লিখলেও অসুবিধা নেই অবশ্য। 8এরটা দেখো, সরি 5এরটা দেখো, এটা একদম এমন একটা কার্বোক্যাটায়ন, যদি এই প্লাস চার্জটা শিফট করে এইখানে চলে যায়, প্লাস চার্জ যদি এইখানে চলে যায়, তখন সেটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে যাবে। তো দেখো এখানে 2টো বন্ড দেখা যাচ্ছে এই কার্বনের, তার মানে এখানে 2টো হাইড্রোজেন নিশ্চয়ই আছে। তো তার মধ্যে এই 2টো হাইড্রোজেনের মধ্যে একটা যদি হাইড্রাইড এইখানে শিফট করে,
তাহলে কি হবে 1,2 H মাইনাস শিফটিং। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানটা এখন প্লাস চার্জ হয়ে যাবে। এবার এইখান থেকে এইটা তৈরি হবে কেন? কারণ এইবার দেখো পাই সিগমা প্লাস চার্জ পাশাপাশি আছে, মানে রেজোনেন্স হবে। এটা আমরা ব্র্যাকেটে লিখব, এটা রেজোনেন্স স্টেবল, তাই জন্য এই শিফটিংটা ফেভারেবল। কীভাবে রেজোনেন্স স্টেবল? রেজোনেন্স যদি দেখাই তাহলে এটা এখানে যদি চলে যায় তাহলে এখান থেকে ফাইনালি আর একটা ফর্ম তৈরি হবে, সেটা হচ্ছে এইখানে চলে যাবে ডাবল বন্ড আর এইখানে চলে আসবে প্লাস চার্জ। ঠিক আছে, তাহলে রেজোনেন্স স্টেবল হয়ে গেল। রেজোনেন্স স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়ার জন্য এই হাইড্রাইড শিফটটা হলো। আমাদের এইটা লেখার দরকার নেই এখানে, কারণ প্রোডাক্ট আমাদের যেটা কার্বোক্যাটায়ন আফটার রিঅ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে এটাই। ঠিক আছে, ফাইনালি এবার এটা দেখো আবারও এটা 1 এটা 2, তাহলে 2 নম্বরে এবার 3টে ডিফারেন্ট গ্রুপ আছে, ফিনাইল মিথাইল হাইড্রাইড, তাহলে হাইড্রাইড শিফট হবে। ঠিক আছে, তাহলে পিএইচ সি প্লাস এখানে মিথাইল হয়ে গেল, আর এখানে যেরকম ছিল মিথাইলটা থাকলো, এটা CH2 আর এইচ মিলে মিথাইল হয়ে গেল এখানে। ঠিক আছে, ওদিকে চলে আসে 7 নম্বর। দেখো এই 7 নম্বরটা এই সব কটা 7, 8, 9 এই তিনটেই হচ্ছে এই 5 নম্বরটার মতন, যে যদি হাইড্রাইড শিফট হয় তাহলে শিফট হওয়ার পরে যেটা তৈরি হলো সেইটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড, মানে মোর স্টেবল, এটা থেকে বেশি স্টেবল সেজন্য তৈরি হচ্ছে। তো এখানেও তাই, এখানে দেখো যদি এই যে এখানে দুখানা হাইড্রোজেন আছে, তো যদি এটা শিফটেড হয়ে যদি এখানে প্লাসটা আসে, এইচটা যদি ওখানে শিফট হয়ে যায়, তাহলে এই যে তৈরি হলো যেটা, এইটা এখন রেজোনেন্স স্টেবিলাইজড, কারণ এখানে প্লাস এম গ্রুপ আছে, অক্সিজেন প্লাস এম এফেক্ট দেবে, তাই তো? দেখাই আরেকবার কী হবে। যদি এইটা এখানে চলে আসে তাহলে এখান থেকে যে আরেকটা এর আরএস পাওয়া যাবে সেটা হচ্ছে ও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে ডাবল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এইটা রেজোনেন্স স্টেবল, যেহেতু রেজোনেন্স স্টেবল তাই এই হাইড্রাইড শিফটটা হচ্ছে 1,2 হাইড্রাইড শিফট। ঠিক আছে, একই রকমভাবে এখানে হাইড্রাইড শিফট হবে 1,2 হাইড্রাইড শিফট, এখানে প্লাস হয়ে গেল, এখানেও হাইড্রাইড শিফট হবে। ঠিক আছে, এই হাইড্রাইড এখানে চলে আসবে, চলে আসলে এখানে মিথাইল হয়ে গেল, এখানে CH প্লাস হয়ে গেল, আর এখানে NH2 হয়ে গেল। এবার এই কার্বোক্যাটায়নটাও রেজোনেন্স স্টেবিলাইজড কেন? কারণ এই যে প্লাস এম দেবে। ঠিক আছে, প্লাস এম গ্রুপ আছে। সুতরাং এই হচ্ছে আমাদের হাইড্রাইড বা মিথাইল বা যেরকমই 1,2 শিফট হোক না কেন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন তার এক্সাম্পলস। ঠিক আছে, কপি করো, আরও কয়েকটা এক্সাম্পল বলছি। দেখো 10 নম্বরেরটা কী হচ্ছে, এখানে দুখানা হাইড্রোজেন আছে, তাই যদি একটা শিফট হয় তাহলে 1,2 হাইড্রাইড শিফট যদি হয় তাহলে এখানে প্লাস চার্জ হবে। এইবার এটা রেজোনেন্স স্টেবিলাইজড, তাই না? পাই সিগমা প্লাস চার্জ, এখানে রেজোনেন্স হবে, ফলে এটা মোর স্টেবল, তাই হাইড্রাইড শিফটটা হবে। একই রকমভাবে এখানেও দেখো, যদি এই প্লাসটা এখানে চলে আসে কোনো কারণে, এখানে আসবে কিভাবে, এখানে প্লাসটা কিভাবে আসবে, যদি এখানকার একটা হাইড্রোজেন যদি এখানে হাইড্রাইড শিফট হয়ে যায়, তাই তো 1,2 আবারও H মাইনাস, তাহলে কি হবে, এইবার এইটা আবারও দেখো পাই সিগমা প্লাস চার্জ, এটার মতন পাই সিগমা প্লাস চার্জ সেরকম। সুতরাং এটাও রেজোনেন্স স্টেবিলাইজড, তাই জন্য আবারও এই শিফটটা হবে। আচ্ছা, এখানে দেখো কী হচ্ছে, এই যে এই কার্বনটায় এটা 1 তো এটা 2, তা দুখানা এখানে H আছে, তো দুটোর মধ্যে যে কোনো একটা H ধরো শিফট হলো, যে কোনো একটা H শিফট হওয়ার পরে এখানে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তো এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন ছিল, এটা হয়ে গেল 2 ডিগ্রি, 2 ডিগ্রির পরে আবারও শিফট হবে। এবার এইখানে দেখো এই কার্বনটার 1, 2, 3টে বন্ড দেখা যাচ্ছে, তাহলে এখানে একটা H অবশ্যই আছে, সেই H যদি ওখানে শিফট করে তাহলে 1,2 H মাইনাস আবারও, তাই যদি শিফটিং হয় তাহলে এবার এইখানে প্লাস চার্জ হয়ে গেল, এবং এটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন আরও বেশি স্টেবল, সুতরাং এই স্টেপটাও হবে, অর্থাৎ এই কার্বোক্যাটায়নটা দুবার রিঅ্যারেঞ্জড হলো। এটা হচ্ছে ফাইনাল কার্বোক্যাটায়ন। এখানে দেখো প্রাইমারি কার্বোক্যাটায়ন, এখান থেকে যদি H শিফট হয় তাহলে এখানে প্লাস চার্জ হলো। ঠিক আছে,
এইবার এটা প্রাইমারি, হ্যাঁ এটা সেকেন্ডারি হলে পরেও এখানে আরেকবার শিফট হবে, সেটা হচ্ছে এরকম, দেখো কোথায় লিখবো, এটাকে মুছে দিচ্ছি একটু, না হলে এখানে লিখতে অসুবিধা হচ্ছে। এখানে দেখো আরেকবার শিফট হবে, এইখান থেকে যদি একটা এইচ চলে যায় এখানে 1 2 হাইড্রাইড শিফট, তাহলে এখানে প্লাস চার্জ হবে। এবার এটা প্লাস চার্জ হয়ে গেল, এটাও কিন্তু সেকেন্ডারি, এর এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন, তাহলে এটাও সেকেন্ডারি, কিন্তু এটা রেজোনেন্স স্টেবিলাইজড। কেন রেজোনেন্স স্টেবিলাইজ? এই পাই সিগমা প্লাস চার্জ, তাই তো? তাহলে যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজ, তাই 2 ডিগ্রি হওয়া সত্ত্বেও এই 2 ডিগ্রির থেকে এটা বেশি স্টেবল, তাই আবারও শিফটটা হলো। তাহলে এখানে আবারও আমরা লিখবো 1 2 হাইড্রাইড শিফট। ঠিক আছে, বোঝানো যাচ্ছে আশা করা যায়। পরেরটা দেখো, পরের দুটো আছে ওইদিকে, এইটা একটু মুছে নিই তাহলে সুবিধা হবে করতে, পুরোটাই মুছে দিই। দেখো এখানটা কি হচ্ছে, যেটা দেওয়া আছে সেটা অলরেডি একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন না, এই কার্বনটার 3 দিকে 3টে এইচ আছে, তাহলে এটা অলরেডি টার্সিয়ারি। এবার ধরো যদি এই কার্বনের যদি এই কার্বনটার এইচ এখানে যায়, তাহলে প্লাস চার্জ এখানে চলে যাবে। প্লাস চার্জ যদি এখানে যায় তাহলে তো কার্বোক্যাটায়নটা হয়ে যাবে সেকেন্ডারি, টার্সিয়ারি থেকে সেকেন্ডারি, লেস স্টেবল, তাই ওই শিফটিংটা হবে না। আবার যদি এই যে এই প্রান্তে যে মিথাইলটা আছে, এখান থেকে যদি একটা এইচ এখানে চলে আসে, তাহলে প্লাস চার্জ হয়ে যাবে এই প্রান্তে, অর্থাৎ প্রাইমারি কার্বোক্যাটায়ন হয়ে যাবে, হবে না, টার্সিয়ারি থেকে প্রাইমারি হবে না। যদি এখান থেকে প্লাস চার্জ এখানে চলে আসে, তাহলে এই কার্বনটাও টার্সিয়ারি, কিন্তু তাহলে এইটাও টার্সিয়ারি, এটাও টার্সিয়ারি থেকে টার্সিয়ারি হওয়ার চান্স আছে যদি মোর স্টেবল হয়। তাহলে দেখি কি হয়, যদি আমরা এখানে 1,2 হাইড্রাইড শিফট করি এবং যদি আমরা প্লাস চার্জটাকে এইখানে নিয়ে আসি, মানে এখানকার একটা হাইড্রোজেন সাপোজ এখানে শিফট হয়েছে আর কি, তাই যদি হয় তাহলে আমরা দেখি শুরুরটাতে দেখো এখানে 2টো হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, 5টা, এখানে একটা, মানে 6টা আলফা হাইড্রোজেন ছিল। আর এখন যেটা তৈরি হলো এখানে 3টে 6টা, আর এখানে একটা, 7খানা আলফা হাইড্রোজেন। তো দেখো যেহেতু 6টা থেকে 7টা আলফা হাইড্রোজেন হচ্ছে মোর এক্সটেন্ট অফ হাইপার কনজুগেশন, তাহলে এটা মোর স্টেবল, তাহলে এই শিফটিংটা হবে। ঠিক আছে, একই রকমভাবে এখানেও দেখো, এটাও টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, হ্যাঁ না, এটার 3 দিকে 3 কার্বন আছে। এখন টার্সিয়ারি থেকে যদি প্লাস চার্জটা এইখানে চলে যায় সেকেন্ডারি হয়ে যাবে, সেটা হবে না, কিন্তু টার্সিয়ারি থেকে টার্সিয়ারি হতে পারবে, অর্থাৎ এইখানে যেতে পারবে প্লাস চার্জ। এখানকার যে একটা হাইড্রোজেন আছে সে যদি এখানে শিফটিং হয়, তাহলে সেইটা করলে আমরা লিখবো 1 2 হাইড্রাইড শিফট হচ্ছে, হওয়ার পরে এখানটা প্লাস চার্জ হচ্ছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আবারও আমরা কি করব, আবারও আমরা আলফা হাইড্রোজেন গুনি, এখানে 2টো, এখানে 2টো 4টে, এখানে একটা, 5টা আলফা হাইড্রোজেন, আর এখানে 3টে 6টা, এখানে একটা, 7টা আলফা হাইড্রোজেন। অবশ্যই 5টা থেকে 7টা ইজ মোর স্টেবল, তাহলে এই শিফটিংটাও হবে। ঠিক আছে, কপি করো। তাহলে আমরা 15টা এক্সাম্পল করলাম কার্বোক্যাটায়ন শিফটিং, রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়নের। আমি এখানে আরও 5খানা এক্সাম্পল লিখেছি, যেগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। টোটাল 20খানা এক্সাম্পল আমাদের হয়ে যাচ্ছে। দেখো তো কী করবে, যে শিফটিংটা যেটা হবে হাইড্রাইড বা মিথাইল হোয়াট এভার, সেটা লিখবে, লিখে কার্বোক্যাটায়নটা লিখবে, ফাইনাল কার্বোক্যাটায়ন। আর এটা বোঝার চেষ্টা করবে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা কেন প্রথমটার থেকে বেশি স্টেবল, হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা বেশি, রেজোনেন্স স্টেবল, যাই হোক না কেন সেই কারণটা বোঝার চেষ্টা করবে। আর আমি এখানে এই 3 নম্বরটাতে এবং 4 নম্বরটাতে এখানে আমি কতগুলো স্টেপস হবে সেটা লিখে দিয়েছি, যেহেতু এগুলো একটু বড় আর কি। এখানে 4টে স্টেপ তুমি করবে, 4টে স্টেপ করার পরে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়নটা পাবে, আর এখানে 3টে স্টেপ করার পরে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়নটা পাবে। বাকিগুলোতে 1টা বা 2টো স্টেপ এরকম হবে, তো সেই জন্য ওইগুলো আর লিখিনি। তাহলে এইগুলো তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করা যায় রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এগুলো কপি করে নাও। তাহলে আজকে আমরা পড়লাম রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন। আশা করা যায় আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখতে থাকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো। টাটা।